এবার কক্সবাজারে হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের জায়গা বাড়ানোর কাজ প্রায় শেষ, সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। 2020 সালের মধ্যে চট্টগ্রাম নগরীর সব গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ওয়াসার। পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নদী দূষণমুক্ত রাখার দাবি বিশেষজ্ঞদের। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মিটার না দেখে ইচ্ছে মতো বিল করা হচ্ছে। অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। এবং লোকসানের মুখে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার দোহারের তাঁত কলগুলো। ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে সহায়তার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে আমরা কিছু জাতীয় গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ড সহ 10টি বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 11,83,686 জন। এর মধ্যে ছাত্র 6,35,697 জন ও ছাত্রী 5,47,989 জন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 35,000। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানো হবে। সকালে রাজধানীর ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এদিকে প্রশ্ন বহনের সময় স্মার্টফোন সঙ্গে রাখার অভিযোগে 2টি কলেজের 3 শিক্ষককে আটক ও সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর এবার কক্সবাজারে হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের জায়গা বাড়ানো ও শক্তিশালী করার কাজ প্রায় শেষ। এরই মধ্যে কক্সবাজারের খুরশুলকুলে আশ্রয়ন প্রকল্পের জমি হারানো 4,000 পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এই অঞ্চলে পর্যটন সহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিমানবন্দরটি ভূমিকা রাখবে বলে আশা সরকারের। মোস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানবির উপলের রিপোর্ট। বর্তমান সরকারের প্রথম মেয়াদে 2009 সালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় 119 কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ শুরু হয় 2015 সালে। 2 পর্যায়ে রানওয়ের দৈর্ঘ্য 9,000 ফুটে এবং চওড়া 120 ফুট থেকে 200 ফুটে বাড়ানো, পরিচালন, অবকাঠামো উন্নয়ন, কার্গো ভবন নির্মাণ সহ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চল নিয়ে সরকারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এসডিজি মুখ্য সমন্বয়ক। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার উন্নয়নের একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। জায়গাটা যেন সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায়। আমাদের প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান এই এলাকায় আমাদেরকে করতে হবে। আমরা 2-3 বছরের মধ্যে খুব দৃশ্যমান কিছু অগ্রগতি এগুলো সাধিত হবে। সরকারি হিসেবে বিমানবন্দর এলাকায় বাসস্থান হারিয়েছে 4,000 পরিবার। তাই আশ্রয় প্রকল্পের আওতায় আবাসন সুবিধা দিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের পাশে খুরুশখুলে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মূল সড়ক থেকে প্রকল্প এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2021 সালের মধ্যে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে। বড় ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে এখানে এবং সেনাবাহিনীর মাধ্যমে এই বিল্ডিংগুলো করা হবে। এখানে এটা তাদেরকে শিফট করা হবে। তবে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্লেষকদের পরামর্শ সম্ভাব্যতা যাচাই করে পদক্ষেপ কার্যকর করার। এয়ারপোর্টকে ইকোনমিক্যালি ভায়াবল করতে হলে সেখানে কতজন লোক দিনে ভ্রমণ করতে হবে, কয়টা ফ্লাইট গেলে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, সেটার কি মুনাফা হবে কিনা, তো সেগুলো বিবেচনা করেই কিন্তু আপনার বিমানবন্দর করতে হবে। 2019 সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হওয়ার কথা রয়েছে। এটি হবে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর। সানবির রূপল, সময় সংবাদ, কক্সবাজার। পরিবেশে ভারসাম্য রক্ষা আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ঠেকাতে অবশেষে বোধোদয় হয়েছে চট্টগ্রাম ওয়াসার। 2020 সালের মধ্যে নগরীর সবগুলো গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
96টি গভীর নলকূপের মধ্যে প্রথম পর্যায়ে 20টি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নগরীতে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কর্ণফুলী ও হালদা নদী দূষণের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 3 মাস আগেও নগরীর পানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল চট্টগ্রাম ওয়াসার 96টি গভীর নলকূপের। নগরীর 55 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ওয়াসা সরবরাহ করত 20 থেকে 25 কোটি লিটার পানি, যার মধ্যে 58% পানি সরবরাহ করা হতো গভীর নলকূপ থেকে, যার পরিমাণ দৈনিক অন্তত 12 কোটি লিটার। দিনের পুরোভাগে এসব নলকূপ থেকে পানি উত্তোলনের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যাচ্ছিল আশঙ্কাজনক হারে। স্তর নিচে নেমে গেলে প্রথমত হলো যে আমাদের যেসব শ্যালো টিউবওয়েল রয়েছে সেগুলো পানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এবং এটা সাধারণত ভূগর্ভস্থ পানি খুব বেশি পরিমাণ এক্সট্রাক্ট করলে একটা গোটা শহর পর্যন্ত আস্তে আস্তে তলিয়ে যাবার মতো আশঙ্কা তৈরি হতে পারে। পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষার জন্য গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের প্রক্রিয়া থেকে সরে আসার পরিকল্পনা নেয় চট্টগ্রাম ওয়াসা। বিশেষ করে ভূমির উপরিভাগের পানি ব্যবহারে জোর দেয় সংস্থাটি। পানি শোধনাগার চালু করার পর আমরা এখানে 20টা টিউবওয়েল অলরেডি বন্ধ করে দিয়েছি, এবং সেই 20টা টিউবওয়েলে আমাদের যে পানি সাপ্লাই হতো সেই পানি বন্ধ করে দেওয়ার ফলে আমরা লক্ষ্য করেছি যে সেখানে আন্ডারগ্রাউন্ড লেয়ার 10 ফিট পর্যন্ত আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। শুধু ওয়াসার গভীর নলকূপ নয়, সাধারণ মানুষের ব্যবহার করা অন্তত 200 অগভীর নলকূপও বন্ধ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা হলো যে সমস্ত টিউবওয়েল বন্ধ করে দিয়ে সারফেস ওয়াটার সরবরাহ করা, যেটা পরিবেশ বান্ধব। যেই ওয়াটার রিজার্ভটা রয়েছে এটার কারণেই কিন্তু সে আমাদের সমুদ্রের পানিটাকে ঠেকিয়ে রেখেছে। যদি এখানে ভ্যাকুয়াম তৈরি হয় তাহলে সমুদ্রের পানিটা তলা দিয়ে ভেতরে ঢুকে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন তৈরি হবে। সেটা কিন্তু আমাদের এই বন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের উপরে বিভিন্ন ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের মতে আগামী বছরের মধ্যে গভীর নলকূপের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। ইতিমধ্যে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের পরিমাণ 26% নামিয়ে আনা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে আজ। সম্মেলন কেন্দ্রে এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের বিভিন্ন পণ্য প্রদর্শনীর জন্য একটি বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। ইমতিয়াজ, আপনি জানেন যে 131টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের যে আইপিও সম্মেলন, এবং এই আইপিও সম্মেলনের আজকের এই দ্বিতীয় দিন, এবং সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে যে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে যেই সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলন থেকে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে উপকৃত হতে চায়, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই সম্মেলনের ঠিক পাশেই একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, এবং সেই বাণিজ্য মেলায় মূলত সে সকল পণ্যগুলোই উপস্থাপন করা হচ্ছে যে সকল পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ এরই মধ্যে তার সুনাম কুড়িয়েছে। আপনি জানেন যে বর্তমান সরকার বিশেষ করে গত কয়েক বছর ধরেই পাটের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে, এবং পাটের এই গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে 2017 সালে অর্থাৎ বর্তমান বছরেই এখানে পাট দিবস যেমনিভাবে পালন করা হয়েছে তেমনিভাবে পাটের সুরক্ষার জন্য একটি আইনও করা হয়েছে। এরকম বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী এবং যে বাংলাদেশের যে ঐতিহ্য আছে সেগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য অনেকগুলো 50টির মতো স্টল এখানে দেওয়া হয়েছে। সেই 50টি স্টলের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একদম এই বাণিজ্য মেলায় ঢোকার সাথে সাথেই যেই মূল প্যাভিলিয়নটি রয়েছে সেই মূল প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি স্টল রয়েছে। সেই মুক্তিযুদ্ধ জাদুঘরের সেই স্টল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, গণহত্যার যে বিভৎসতা সেগুলো তুলে ধরা হয়েছে সেই স্টলের মধ্য দিয়ে। এর পাশাপাশি রয়েছে বাংলাদেশ যে পর্যটন কর্পোরেশনের একটি স্টল। বাংলাদেশে কোন কোন জায়গায় আসলে বিদেশিরা ভ্রমণ করতে পারেন, বাংলাদেশের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো প্রাকৃতিক যে সকল স্থাপনাগুলো রয়েছে, প্রাকৃতিক যে সকল জায়গাগুলো রয়েছে সে সকল জায়গাগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশ এখান থেকে বাণিজ্যিক এবং কূটনৈতিকভাবে বিভিন্ন বিষয় তারা অর্জন করতে চায়। এর মধ্যে অন্যতম একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বাণিজ্যিক সেই স্বার্থ রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বাংলাদেশের পণ্যের যে রপ্তানির যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনার
পরিকল্পনার দিকেও বাংলাদেশ সরকার এখানে যে আলো ফেলতে চায় তার অংশ হিসেবেই মূলত এখানে এই বাণিজ্য মেলাটির আয়োজন করা হয়েছে। এই বাণিজ্য মেলাটিতে আসলে সবাই অংশ নিতে পারছেন না, অর্থাৎ সবার জন্য এই মেলায় অংশগ্রহণ বা ঢোকা অবাধ নয়। এখানে মূলত এই সম্মেলনে যারা ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন, অর্থাৎ 131টি দেশের 1355 জন ডেলিগেট এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মূলত তাদেরকে উদ্দেশ্য করেই তাদের কাছে বাংলাদেশের যে সম্ভাবনা এবং বাণিজ্যিক যে সম্ভাবনা, সেই বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার জন্যই মূলত এই যে বাণিজ্য মেলা, সেই মেলার আয়োজন করা হয়েছে। এবং সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে ওষুধ রপ্তানি সহ আরও যে সকল পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে থাকে সে সকল পণ্য এবং প্রতিষ্ঠানেরও এখানে মেলা রয়েছে। সব মিলিয়ে এখানে যারা আয়োজক তারা আশা করছেন যে এরকম একটি সম্মেলন যেখানে বলা যায় যে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশ এখানে অংশ নিয়েছে এবং তাদের প্রতিনিধিরাও এখানে আছেন এই সম্মেলনের মাধ্যমে। এবং এই সম্মেলনের পাশে যে বাণিজ্য মেলাটি হচ্ছে সেই বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের সুনামও তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবেন। এর পাশাপাশি বাংলাদেশ সরকার এর থেকে যে কূটনৈতিক লক্ষ্যগুলো অর্জন করতে চায় সেগুলিও এর মাধ্যমে, এই সম্মেলনের মাধ্যমে হাসিল করা যাবে বলে এখানে যারা আয়োজক রয়েছেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশের পার্লামেন্ট, তারা সেই আশাটি করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনের দ্বিতীয় দিনের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। এর আগে গতকাল বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের মডেল তুলে ধরতে এবারের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আইপিওর সম্মেলন উপলক্ষে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং আমাদের রপ্তানি খাত আজকে সমৃদ্ধশালী হচ্ছে। আমাদের গ্রাম বাংলার যে উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, সেটা আমরা এখানে তুলে ধরব। অর্থাৎ বাংলাদেশকে শোকেস করা হবে, বাংলাদেশকে তুলে ধরা হবে, সেই জন্য হচ্ছে এই মেলাটা। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহাগ। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এই বরিশালের এই আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং বকেয়া ভাতার দাবি দেওয়ার জন্য এবং বরিশাল সিটি কর্পোরেশনে দীর্ঘদিন পরে ঢুকবেন এই কথাটাই আমরা জানতে পেরেছি। এবং এই কারণেই কিন্তু এখানে সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনে ঢুকবে এই কথাটাই জানার পরপর কিন্তু এখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আমরা যেটা দেখছি যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আর সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু আজকে 4-5 ট্রাককে ভর্তি ময়লা এগুলো জড়ো করেছে সিটি কর্পোরেশনের ঠিক সামনে। আমরা এটা দেখাবার চেষ্টা করছি। একটু পেছনের কথা বলে রাখি যে 7 দিন যাবৎ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে গতকালকে সংবাদ সম্মেলন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে আজকে তিনি সিটি কর্পোরেশনে প্রবেশ করবেন, কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে নেবেন এবং বকেয়া বেতন পরিশোধ করবেন। কিন্তু আমি কিছুক্ষণ আগে এখানে এসে জানতে পারলাম যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা করা হয়নি, তাদেরকে কোনো রকমের পাত্তা দেওয়া হয়নি, এই কারণে কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে আছেন এবং তারা বলতে চান যে মেয়রকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে আন্দোলনরত শ্রমিকরা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। আর এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছে ডিবির কর্মকর্তা কর্মচারী, ডিবির সদস্যরা, মেট্রোপলিটন কোতোয়ালি পুলিশের সদস্যরা এবং উৎসুক প্রচুর জনতা রয়েছেন। এছাড়া রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা ভেতরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা যেটা শুনেছি যে তাদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে বিচ্যুত হবেন না এবং এজন্য তারা মেয়রের সাথে আলোচনা বসতে চান। কিন্তু মেয়রের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা কোনো রকমের মানে আলাপ আলোচনার বিষয়টি না আসার কারণে এবং মেয়রের পক্ষ থেকে কোনো রকমের আহ্বান না জানাবার কারণে কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে আছেন এবং তারা বলতে চান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা যে এইসব তাদের দাবি না মানা পর্যন্ত কোনো রকমের
তাকে মেয়রকে ঢুকতে দেওয়া হবে না সিটি কর্পোরেশনে। আর নগরী যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, গত 7 দিন যাবৎ বরিশাল নগরীতে ময়লার স্তূপ জমে আছে। আমরা বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখেছি যে পরিমাণের ময়লা এবং দুর্গন্ধ এখানে তৈরি হয়েছে, এবং নগরবাসী যেটা বলছে যে কিছু 2-1 দিনের মধ্যে এখানে রোগ এবং মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর কারণটি হচ্ছে একটা জিনিসই, 7 দিনের ময়লা পচা স্তূপ যদি জমা হয়ে থাকে নগরীর বিভিন্ন সড়কে, তাতে যে কোনো সময় কিন্তু রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে। আপনারা জানেন যে গরমের সময়টি কিন্তু চলে আসছে, চৈত্র মাস, এই মুহূর্তে কিন্তু প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এবং এই পরিস্থিতিতে রোগব্যাধির ছড়িয়ে যাবার আশঙ্কা করছে নগরবাসী। এবং আমাদের সাথে কথা বলেছিলেন একজন চিকিৎসকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন, মেডিসিন বিশেষজ্ঞ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পরিস্থিতিতে আসলে কিন্তু পচা বাসি যে নোংরা আবর্জনা রয়েছে এগুলো রাস্তার পাশের বিভিন্ন দোকানের মধ্যে চলে যাচ্ছে বাতাসের কারণে। বেশ কয়েকদিন যাবৎ কিন্তু গত 4-5 দিন যাবৎ কিন্তু প্রচন্ড বাতাসও বইছে শহরে। এই বাতাসের কারণে যে নোংরা আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এবং এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে কিন্তু এগুলো খাবারের উপর চলে যাচ্ছে। বাজারের যে খোলা দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এবং রাস্তার পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু এই নোংরা আবর্জনা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নগরবাসী কিন্তু উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা কি অপরাধ করেছে, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করবেন, এটা তাদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার। কিন্তু এরপরও তাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটিতে যে তারা আন্দোলন করতেছেন, কিন্তু তাদের উচিত নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আন্দোলনে অব্যাহত রাখা। কারণটা হচ্ছে একটাই, যে নগরে যদি অপরিচ্ছন্ন থাকে এটি কিন্তু সবাইকে ভোগ করতে হবে, এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে সে এখানে রোগ ব্যাধি ছড়িয়ে যাবার কিন্তু উপক্রম তৈরি হয়েছে। তো এই ছিল এখানকার মোটামুটি পরিস্থিতি। আমরা এখন ফিরবো স্টুডিওতে। ইমতিয়াজ। দর্শক, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে নাগরিকদের দুর্ভোগ চরমে ওঠায় নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আন্দোলনরত কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। শনিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। গত 1 সপ্তাহ যাবৎ সমগ্র নগরটি মানুষের বসবাসের অযোগ্য দুর্গন্ধময় হয়ে পড়ে। আমরা জানি রাষ্ট্রের জরুরি সেবার সমূহ কোনো ব্যক্তিগত দাবি আদায়ের কাজে ব্যবহার করা যায় না, এটা রাষ্ট্রীয় অন্যায়। যারা এই অনৈতিক কাজের জন্য আমার প্রিয় নগরবাসীকে ভোগান্তিতে ফেলেছেন না, তাদেরকে নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে স্ব কাজে যোগদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আদালতের নির্দেশ অমান্য করে পেনিসিলিন ঔষধ উৎপাদন করায় বরিশাল মেডিমেট ফার্মাসিউটিক্যালসকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট জানান, নগরীর রূপাতলীর মেডিমেট ফার্মাসিউটিক্যালস কারখানায় নিষিদ্ধ পেনিসিলিন ওষুধ উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে 3,000 বোতল অ্যামোক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক সিরাপ ও ফ্লুক্সাসিলিন গ্রুপের 82,000 বোতল ফ্লুক্সিসিলিন ক্যাপসুল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। পরে তারা এই অপরাধে কোম্পানিটিকে 20,000 টাকা জরিমানা করেন। উৎপাদন হচ্ছে আজকে, আমরা উৎপাদন অবস্থায় দেখতে পেলেও তারা তারিখ দিচ্ছিলেন জুন 2016। এটি লাইসেন্স প্রাপ্তির যে শর্তভঙ্গ এবং হাইকোর্টের আদেশ অমান্যের শামিল। এ কারণে তাদেরকে 20,000 টাকা অর্থদণ্ড করা হয় এবং নিষিদ্ধ ওষুধগুলিকে ধ্বংস করার জন্য ড্রাগ ইন্সপেক্টর ঔষধ প্রশাসন বরিশালকে নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন নয়াদিল্লি সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় অর্ধ ডজনেরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী সোমবার নাগাদ বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিগুলো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এরই মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ, পাইপলাইনের ডিজেল আমদানি ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সঙ্গে সহযোগিতা সংক্রান্ত চুক্তি ও সমঝোতার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ঢাকা নয়াদিল্লি। বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থ বজায় রেখে পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে জ্বালানি আমদানিতে লাভবান হবে বাংলাদেশ। দেবাশিস রায়ের রিপোর্ট।
2013 সালের 5 অক্টোবর মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মাধ্যমে প্রথমবারের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পর্কের সূচনা করে বাংলাদেশ ও ভারত। সে সময় ভারত থেকে গ্রিড ইন্টারকানেকশনের মাধ্যমে সর্বোচ্চ 250 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হলেও গেল বছরের মার্চ থেকে আরও 100 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে ত্রিপুরা থেকে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ সব দিক থেকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। গেল বছরে তাই ভারতের নুমালীগড় থেকে সহযোগিতার স্মারক হিসেবে ডিজেল ভর্তি রেল ওয়াগনও দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছায়। কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে জ্বালানি সহযোগিতা বিনিময়ে তাই বেশ তৎপর মন্ত্রণালয়। শনিবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত 3টি বিষয়ে চুক্তি কিংবা সমঝোতা স্মারক সয়ে প্রস্তুত দুদেশ। নুমালীগড় থেকে তেল নেওয়ার বিষয়, এলএনজি টার্মিনাল করার জন্য ল্যান্ড বেস, সেখানে একটা সমঝোতা স্মারক হতে পারে। এখন এই পর্যন্ত দুটা বা তিনটা আমরা ধরে রাখতে পারি। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি বিনিময়ের ক্ষেত্রে ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সম্ভাবনার বিষয়টিও এবারের সফরে প্রাধান্য পেতে পারে। বিদ্যুতের ক্ষেত্রে আমরা ত্রিদেশীয় যে সমঝোতাটা আমরা অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে চাই। দুই দেশই রাজি আছে, কিন্তু ভারতকে এখানে এগিয়ে আসতে হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেল আমদানি, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ সহ এসব চুক্তি সম্পাদনে দেশের স্বার্থকে গুরুত্বের সাথে বিবেচনায় রাখা গেলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মত বিশেষজ্ঞদের। আমি মনে করি মঙ্গলজনক। অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশ এখান থেকে লাভবান হবে, বাংলাদেশে বিদ্যুৎ আসবে, সেটা ভুটানের বিদ্যুৎ হোক, নেপালের বিদ্যুৎ হোক বা ভারতীয় বিদ্যুৎ হোক, যেই বিদ্যুৎই হোক আমাদের বিদ্যুতের প্রয়োজন এবং তুলনামূলকভাবে কম মূল্যে আমরা বিদ্যুৎটা পাবো। তাঁদের মতে জ্বালানির মতো কৌশলগত এসব পণ্য আমদানির ক্ষেত্রে ছাড় ও সুবিধার হিসাব মেলাতে হবে সতর্কতার সাথে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্লোবাল মানি উইক 2017 উদযাপন হয়েছে। jobsbd.com এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গোলটেবিল আলোচনায় ও গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেরও 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত গ্লোবাল মানি উইক উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সূর্য চৌধুরী। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের কেরিয়ার ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হোম ইকোনমিক্স বিভাগ এবং প্রাণ আরএফএল এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। এবার কক্সবাজারে হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের জায়গা বাড়ানোর কাজ প্রায় শেষ, সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। 2020 সালের মধ্যে চট্টগ্রাম নগরীর সব গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ওয়াসার। পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নদী দূষণমুক্ত রাখার দাবি বিশেষজ্ঞদের। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মিটার না দেখে ইচ্ছে মতো বিল করা হচ্ছে, অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। এবং লোকসানের মুখে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার দোহারের তাঁত কলগুলো, ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে সহায়তার দাবি। এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।